স্পষ্ট করে দিলেন যে বেইমান বেইমানি থাকে। উই আর ফিলিং পিটি ফর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 41% ভোটের অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। ল্যাম্পপোস্টদেরকে একত্রিত করে তার পরবর্তীতে যদি কেউ মনে করে যে তৃণমূল কংগ্রেসের ট্যাগটা তারা নিয়ে নিতে পারবে, তাদের মুকুটে একটা পালক যুক্ত হবে, আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, সেই মুকুটটাই থাকবে না। রাজ্যে পালা বদলের 1 মাস যেতে না যেতেই তৃণমূলের ছন্ন ছাড়া অবস্থা। সেই তৃণমূলের মুখপাত্র উপাসনা চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো। এই যে পরিস্থিতি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক প্রকার দলটাকে ভেঙে দিলেন, নব্য তৃণমূল বলা হচ্ছে। আপনি কোন তৃণমূলে? দেখুন, আমি বাস্তবে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেখানে দাঁড়িয়ে আমি কিছুদিন আগেও এই জিনিসটা স্পষ্ট করেছি যে এখানে কোন তৃণমূলের প্রশ্নই আসে না। কারণ তৃণমূল শব্দটাকে যদি তুমি সন্ধি বিচ্ছেদ করো, তার মধ্যে একটা কর্মী আসবে, আরেকটা আসবে মমতা বন্দ্যোপাধ্যায়। তো বারবার আমি একটা কথা বলি, নেতৃত্ব বরাবরই নিজেকে নেতৃত্ব থেকে অনেক বেশি সংখ্যক ভাবে কর্মী হিসাবেই পেশ করে এসছেন। সেখানে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পরিবারকেও যদি গিয়ে তুমি জিজ্ঞেস করো যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোনো একটা মুখ, তারা হয়তো এই জিনিসটাকে বিশ্বাস করবে না। এবং তার পাশাপাশি ঋতদা যখন এই পরিবেশ বা পরিস্থিতিটা সামনে রেখে তার পরবর্তীতে একটা বড় সংখ্যক লোকজনদেরকে নিজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, হয়তো কোনো একজন বড়বাবুর আদেশ অনুসারে। আমি একটু স্পষ্ট করে দিতে চাই যে সাধারণ লোকজনরাই, গতকালই আমি কিছু এমএলএদের ইন্টারভিউ দেখছিলাম যারা নাকি সেখানে সই করেছেন অ্যাকর্ডিং টু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারাই এই কথাটা স্পষ্টভাবে বলছেন যে আমরা মুখ্য উপদেষ্টা হিসাবে নয়, আমরা নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। তো সেখানে যারা এই নোংরা, এই ঘর ভাঙার খেলাটা খেলতে চাইছে, তারা কিন্তু দুদিনের মধ্যেই মুখ থুবড়ে পড়বে। সেই জিনিসটা আর শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই কাজটাকে কিভাবে দেখছেন? এটাকেই কি বলে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেড়ানো? মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলছেন যে সিপিএম সঠিক কাজ করেছিলেন। এই একটা ব্যাপারে অন্তত সাধুবাদ জানাচ্ছি। দেখুন, ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, একজন একবার যখন বেইমানিটা করে তার পরবর্তীতে আবার একটা উদয় হয়, সেখান থেকে দাঁড়িয়ে উনি স্পষ্ট করে দিলেন যে বেইমান বেইমানি থাকে। তো এই কথাটা বলার একটা বিশেষ কারণ হচ্ছে, এখানে তৃণমূল কংগ্রেসের হয়তো একটাই ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো ভাবে হয়তো তৃণমূল কংগ্রেসে একটা জায়গা পেয়ে গেছিল, এবং তৃণমূল কংগ্রেস তখন সেই সময় ছেকে তাকে বার করে উঠতে পারেনি। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা এরার। কিন্তু কোনোভাবে একটা জায়গায় কি করে বলা যায় এমপি তাকে হ্যাঁ, হ্যাঁ, রাজ্যসভার সাংসদ করা হয়েছে? আসলে কি জানো তো, মুখোশের একটা ফ্যাক্টর থাকে। তুমি যে মুখোশ পরে তার পরবর্তীতে সকলের সামনে পেশ হচ্ছ, সেখান থেকে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজের মুখোশটা এমন ভাবে রেখেছিলেন যে উনি একজন সুশিক্ষিত ব্যক্তি, তার পাশাপাশি উনি বাংলার ব্যাপারে কতটা সচেতন এবং বিভিন্ন বিষয়। আমার মূলত কথাটা হচ্ছে এখানে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেই নোংরামিটা সেদিন করেছিলেন, আজকে আবার সমান নোংরামি বা তার থেকে এক দুগুণ বেশি নোংরামি আমরা দেখতে পাচ্ছি। আসলে কি জানো তো, লোভ জিনিসটা এমন একটা জিনিস, সেখান থেকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই গোটা বিষয়ের দিকে আগমন, সেটা ভেবে সেটা অন্তত আমার ব্যক্তিগত মত, ব্যক্তিগত মনে হওয়া। এবং যখন এই কথাটা বলছি, তার পাশাপাশি আরেকটা জিনিস বুঝতে হবে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে এই উস্কানিটা দিয়েছে, তার পরবর্তীতে ঋতদার যে এই পথে হাঁটা, সেখান থেকে দাঁড়িয়ে ঋতদার এই জিনিসটা সর্বপ্রথম বুঝে নেওয়া উচিত ছিল যে তৃণমূল কংগ্রেস মমতাবিহীন কোনোদিন হতে পারে না। কারণ দিন শেষে ওই টালির চালা, কালীঘাটের কথা যারা বলেন, দিন শেষে তারাও এই জিনিসটা মান্যতা দেবেন যে সেই টালির চালা, সেই কালীঘাট এবং সেই একজন নারী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ক্ষমতা রয়েছে, কি জোর রয়েছে। সেটার একটা বেসিক ট্রেলার ঠিক দুদিন আগেই ওয়াই চ্যানেলে আমরা সকলে দেখতে পেরেছি। আমরা দেখেছি যে বিরোধীদের কণ্ঠস্বর কিভাবে রোধ করার ক্রমাগত চেষ্টা করেছে তারা, কিন্তু তবুও যখন রাত্রিবেলা বা 6 ঘন্টা 8 ঘন্টার গ্যাপিং এ একটা জায়গা থেকে, রানী রাসমণি এভিনিউ থেকে সেই গোটা প্রজেক্টটা শিফট করে দেওয়া হয় ওয়াই চ্যানেলে, ওয়াই চ্যানেলে আমরা কিন্তু একটা মঞ্চ বাঁধার সময়টুকু পাইনি, আমরা সেখানে মাইকের পারমিশনটুকু পাইনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেখানে দাঁড়ালেন, তার পরবর্তীতে যেই উচ্ছ্বাস, যেই জনপ্লাবন আমরা সেখানে দেখলাম, সেটা কিন্তু আবারও স্পষ্ট করে দিচ্ছে ওই 41% যেই ভোটটার কথা আমরা বারবার বলছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে কেন বলছি, এই জিনিসটা নিয়ে তোমরা আমাদেরকে বরাবরই প্রশ্ন করে থেকেছো যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্টেজে গিয়ে কেন বারবার এই একটা কথা বলেন যে 294টা সিটের মধ্যে একটাই মুখ, এবং সেই মুখটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বাস করো, বিরোধীরা তো বরাবরই এই কথা বলেছে যে একটাই পোস্ট, বাকি সব, তাই তো? তো আমি সেটাকে টেনেই একটা কথা বলতে চাই, ল্যাম্পপোস্টদেরকে একত্রিত করে তার পরবর্তীতে যদি কেউ মনে করে যে তৃণমূল কংগ্রেসের ট্যাগটা তারা নিয়ে নিতে পারবে, তাদের মুকুটে একটা পালক যুক্ত হবে, আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, সেই মুকুটটাই থাকবে না। এবং সেই সমান দৃশ্যটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার জন্য আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই দেখতে পারলাম যে সন্দীপন সাহার বাড়ির নিচে একটা বড় সংখ্যক মানুষজনদের জমায়েত হয়েছে, এবং তার পরবর্তীতে গাধা গরু আর কার কার মুখের মধ্যে সন্দীপনদার মুখটা বসানো হয়েছে সত্যি আমার জানা নেই। এটাকে যে ভীষণ সমর্থন করি তা নয়, কিন্তু জিনিসটা বুঝতে হবে
কার্মা রিটার্নস, তো সমানভাবে কার্মা ইজ রিটার্নিং। এতগুলো বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসেবে মেনে নিলেন, সই করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই রাশটা ধরে রাখতে পারলেন না? মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রাখতে পারলেন না এরকম তো কোনো কথা নেই। আবারও একটা কথা স্পষ্ট করে দিচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে যারা যারা সেই লিস্টে সাইনটা করেছেন, সিগনেচারটা করেছেন, তাদেরকে একটু গিয়ে আপনারা প্রশ্নটা করুন, তারা স্পষ্টভাবে একটা কথাই বলবেন যে আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কেন বারবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দুটো আলাদা শব্দ নয়, এই জিনিসটা বলার কারণটা হচ্ছে এখানে যে কাউকে যদি কোনো একটা ক্যামোফ্লেজ বা কোনো একটা মিথ্যে আশা দিয়ে তার পরবর্তীতে তুমি সকলের ভোটটা নিজের দিকে টেনে নাও এবং তার পরবর্তীতে তুমি গিয়ে বলো যে বিরোধী দলনেতার নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সেখানে মুখ্য উপদেষ্টা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, আমরা তো বিদ্রোহের সুর দুদিন ধরেই শুনে যাচ্ছি। দুদিন আগে শুনলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এরকম নাকি 60 জনকে নিয়ে তার পরবর্তীতে নিজেকে বিরোধী দলনেতা হিসেবে পেশ করছে, আর গতকাল বিভিন্ন লোকজনদের ইন্টারভিউ দেখছিলাম যেখানে তারা স্পষ্ট করে দিচ্ছেন আরে মশাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটার উত্তরটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চান, কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকেই চিনি, মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসাবে দেখতে চাই। তাহলে ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, বেশি তাড়াহুড়ো যারা করতে চায়, যারা মূলত সব দোষটা চৌকাঠের উপর দিতে চায় কারণ তারা নাচতে পারছেন না, দিন শেষে কিন্তু সকল মানুষের কাছে গোটা বিষয়টা কাচের মতো স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ মীর জাফরের চরিত্রে এখন যে মূলভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছে সেটা কিন্তু অত্যন্ত স্পষ্ট। আবার শুনছিলাম বিভিন্ন লোকজনরা কিসব বালিশ সিম্বলের কথা বলছিল, বিশ্বাস করো আমার এই ব্যাপারে সেরকম কোনো আইডিয়া নেই, কিন্তু তাহলে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কাল বাদে পরশু বালিশ সিম্বল বা কোনো ভিসেলের সিম্বল নিয়ে দাঁড়াবেন? কারণ উনি বলেছেন ভিসেল ব্লোয়ার তো কাউকে না কাউকে হতে হবে, তাহলে হতে পারে নয় বালিশ নয় ভিসেল। তো সেখান থেকে তৃণমূল কংগ্রেসের নামটা নিয়ে উনি যতই টানাটানি করুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যেই নামটা খুব সুন্দরভাবে দিনের শুরু থেকে জড়িত সেটা কিন্তু তৃণমূলের। তো তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলকে সরানো যে খুব কঠিন। এই এই ঘটনার পিছনে কে বা কারা আছে বলে মনে হচ্ছে? অনেকেই তো বলছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি সম্ভব এই 58 বিধায়ককে ভাঙিয়ে নেওয়া? আমার একটা জিনিস খুব মিষ্টি লাগলো জানো তো, আমরা কদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, একটা ভিডিও দেখছিলাম ফেসবুকের মারফতে আমাদের সকলের চোখের সামনে পর্যন্ত উঠে এসেছিল, যেখানে আমাদের মাননীয় সিএম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বক্তব্যের মাঝখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার বেশ উচ্ছ্বাস সহকারে ওনাদের নামটা উল্লেখ করেছিলেন। এবং বরাবরই এই দৃশ্য আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী একটা জিনিস অত্যন্ত ভালো পারেন, উনি কিন্তু আগামী দিনে কি হতে চলেছে সেই জিনিসটা আগে আগেই বলে দেন। কোথা থেকে অ্যাস্ট্রোলজি উনি পড়েছেন সত্যি আমার জানা নেই, উনি আমাদের মাননীয় সিএম। তো সেখান থেকে দাঁড়িয়ে সিএম এর এই যে অসাধারণ দক্ষতা, এটাকে কিন্তু প্রশংসা করা ছাড়া আমার কিছু বলার নেই, এটা আমি প্রশংসা করছি এবং প্রশংসা করেই বলছি। আমি শুভেন্দু অধিকারী মাননীয় সিএম কে একটা কথা বলতে চাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এরকম মির্জাফরদেরকে আপনারা আমাদের চোখের সামনে স্পষ্ট করে তুলে ধরেছেন। কিন্তু কি জানেন তো, মির্জাফররা কাদের জন্য এই মির্জাফরিটা করছে, তারাই তাদের পিছনে ছুরি মারলেন কিনা সেটা কিন্তু আমরা আগামী দিনে তুমি আমি সকলে বুঝতে পারবো। তো সেখানে এই কথাটা আবার বিশেষভাবে বলছি এই কারণেই, অনেক সময় কি হয় অনেককে স্কেপ গোট হিসাবে সামনে এগিয়ে দেওয়া হয়, তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি এখানে কারোর স্কেপ গোট? এই জিনিসটাও বুঝতে হবে। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একা তো নাম নয়, তার পাশাপাশি সন্দীপন সাহার ক্ষেত্রটাও আমরা দেখতে পাচ্ছি। আমি বারবার একটা কথা বলছি, যারা বিরোধী শাসক পুরোটাই নিজের হাতে চালানোর চেষ্টা করে তাদেরকে বুঝতে হবে যে বিরোধীরা কিন্তু কণ্ঠস্বর যদি দাবিয়ে রেখে তার পরবর্তীতে নিজেদের পকেটে গুজে নেওয়ার চেষ্টা আপনারা করেন, বানিয়ে বিরোধী কাউকে বানিয়ে তার পরবর্তীতে ওই শোকেসে সাজানো কোনো একটা রেপ্লিকার মতো সাজিয়ে তার পরবর্তীতে রেখে দেওয়ার চেষ্টা করে, বিরোধী কণ্ঠস্বর কিন্তু দাবানো এত সহজ নয়। তারা যে মূল বিরোধী নয় এই জিনিসটা মানুষেরাই মান্যতা দিয়ে নিজেদের মতো বিরোধী গঠন করে তার পরবর্তীতে মাঠে নামেন। আসলে কি জানো তো, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হিসাবে যদি মাঠে নামেন সেই জিনিসটার একটা ট্রেলার দেখেই আজকে যারা শাসকে বসে আছে তারা অনেকটা ভয় পেয়ে গেছে। তাই জন্যই আমি ওয়াই চ্যানেলের ঘটনাটার কথা উল্লেখ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাড়িতে বসে থাকার মানুষ নন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথ থেকে উঠে আসা মানুষ এবং সেখান থেকে সেই লড়াই থেকে উঠে এসেই কিন্তু উনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে যুদ্ধটা আগেও করেছে, আজকের দিনে দাঁড়িয়ে শাসকের মসনদে যারা বসে আছেন তারা এটা খুব ভালো করে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবারও সেই খেলায় নামেন তাহলে শাসকের গদি নড়ে যেতে পারে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে সেই লড়াই থেকে সরানোর একটা প্রচেষ্টা চলছে। আমি বারবার একটা কথা বলছি যে আমরা দেখতে পারলাম যে কিভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন যে তারা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দেন না। আরে বিরোধী দলনেতার নাম তো শোভনদেব চট্টোপাধ্যায় যদি খুব ভুল না করি,
তাহলে শোভনদেব চট্টোপাধ্যায় এত সিনিয়র একজন লিডার হওয়া সত্ত্বেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসে বলবেন যে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হিসাবে যোগ্য নয়, এবং এই কথাটা বাস্তব তৃণমূলীরা শুনবে, এই জিনিসটা কিন্তু অত্যন্ত কাল্পনিক। এবং এই কাল্পনিকের কথাটা আমি বারবার এই জন্যই বলছি, তার হতে পারে লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেইভাবে তার কথা পেশ করছে, সেখান থেকে বারবার মনে হচ্ছে যেন উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছেন। কিন্তু এই বোকা বোকা চাল খেলা, যেখানে উনি শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো এমন একজন সিনিয়র নেতৃত্বকে টার্গেট করে ওনার পদ্মা নিজের নামে করে নেওয়ার চেষ্টা করছেন, এই জিনিসটা কি আজকের দিনে দাঁড়িয়ে কোনো একটা সাধারণ ব্যক্তিকে বোঝানো সত্যি দরকার পড়ে? সকলে বুঝতে পারছে। আমি একদম এই প্রসঙ্গেই আসছিলাম। এই বিক্ষুব্ধ বিধায়করা তারা কিন্তু বেশিরভাগটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা মুখ খুলছেন, এবং শুধু এই বিধায়করা কেন, যারা হেরে গিয়েছেন বা বিভিন্ন পদে ছিলেন, সবাই কিন্তু একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তারা ক্ষুব্ধ। তারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলটাকে শেষ করলেন, এই যে এত কর্পোরেট করে দেওয়া, আইপ্যাক নির্ভরতা, এইগুলোই কিন্তু তৃণমূলকে শেষ করেছে। যে নাচতে না জানলে উঠোন বেকা। এবার কথাটা হচ্ছে, এখন যে তারা নাচতে পারে না সেই জিনিসটা তো আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং তাই জন্য উঠোনের নামে দোষ দেওয়া হচ্ছে। এবার এই উঠোনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নামকরণ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। এবার এই কথাটা আমি কেন বলছি, আজকের দিনে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই কিন্তু তোমাদের সকলের কাছে জানা ছিল, তাই তো? যদি খুব ভুল না করি, বিভিন্ন মিডিয়া চ্যানেল এই জিনিসটা খুব ভালো করেই জানে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দিনরাত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস বলেই সম্বোধন করতেন। এবার আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করেই সেই বস থেকে উনি অন্য কিছু হয়ে যাচ্ছেন, এবং হঠাৎ করেই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যারা শাসকে বসে আছে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত ভালো হয়ে যাচ্ছে, এবং কালপ্রিট হয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই গোটা থিওরিটা অত্যন্ত পুরনো থিওরি নয় কি? এই গোটা গল্পটা আমাদের সকলের শোনা নয় কি? এবং আমি একটা কথা বলি, জানেন তো, আমি বারবার মনে করি যে আমরা সিনেমা কেন দেখতে যাই? নতুন নতুন কোনো গল্প আছে, নতুন নতুন কোনো টুইস্ট আছে, তাই জন্য তো। কিন্তু ঋতদার যেই গোটা খেলাটা হয়ে গেছে, এই সিনেমাটা বাংলার মানুষও আগে দেখেছে। তাই সেখানে দাঁড়িয়ে কোনো পুরনো সিনেমার পুরনো স্ক্রিপ্ট দিয়ে তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনারা টক্কর দিতে পারবেন, এই ভাবনাটাই বোকা বোকা। তাই উই আর ফিলিং পিটি ফর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং উই ওয়ান্ট টু থ্যাঙ্ক শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় সিএম, কারণ উনি খুব সুন্দরভাবেই এই দুজন ব্যক্তির নাম উল্লেখ করে দিয়েছিলেন, যাদের আপনি মির্জাফর বলছেন। একদমই তাই, একদমই মির্জাফর। এবং মির্জাফর বলার এটা আলাদা করে কোনো প্রয়োজন পড়ে না, কারণ আজকে বাংলার মানুষের সকলের কাছে কিন্তু তার চরিত্র এবং চিত্র বেশ সুন্দরভাবেই প্রকাশিত হয়ে গেছে। আসলে কি জানেন তো, এই বালিশ বা এই হুইসেল, আমি পুরনো ইতিহাস জানি না, আমি জানতেও চাই না, কিন্তু পুরনো ইতিহাস বাংলার প্রত্যেকটা মানুষ জানে। তো আগামী দিনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি বালিশ বা হুইসেল দিয়ে কোনো পার্টি বানায়, ওনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকবে। ভূষণ, আমার শেষ প্রশ্ন, ফিরহাদ হাকিমও মেয়র পদ থেকে ইস্তফা দিলেন, একের পর এক সব ইস্তফা দিচ্ছেন বড় বড় পদ থেকে, তাহলে কি ভবিষ্যৎ তৃণমূলের এই বাংলার রাজনীতিতে? আপনি বা কি এমন ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন যে আপনি এই তৃণমূলের সঙ্গেই থাকছেন? 2004 সাল বা তার আগের লড়াইয়ের কথাটা যদি তুমি একটু দেখো বা মনে করো, তুমি সেখানে বুঝতে পারবে যে নেতা নেত্রীরা কিন্তু কোনোদিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে না। আমি মনে করি যে নেতা নেত্রীরা এই সংগ্রামের মারফত কিন্তু উঠে আসে। তো আজকে আমাকে অনেকে এই প্রশ্ন করছে যে তোমাদের নেতা কোথায়, তোমাদের নেত্রী কোথায়, মাঠে এই এমএলএ কে দেখতে পাচ্ছি না, ওই এমপি কে দেখতে পাচ্ছি না। আমার বরাবরই একটা প্রশ্নের মানে এই প্রশ্নের উত্তরটা একটা ভাবেই আসছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো কর্মী থেকে নেতা নেত্রী বানিয়েছিলেন, আবারও মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী থেকেই নেতা নেত্রী বানাবে, এইটুকুনি বিশ্বাস আমাদের নেত্রীর প্রতি এবং তৃণমূল কংগ্রেসের শ্রেষ্ঠ কর্মী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রয়েছে। এবং তাই জন্যই এতটা ভরসা, তাই জন্যই এতটা বিশ্বাস, এবং সেই ভরসা বিশ্বাস দিয়েই আমরা আগামীর যুদ্ধটা লড়তে পারবো। এবং তোমরাও থাকবে, আমরাও থাকবো, তুমিও দেখবে, তোমার এই বুমও থাকবে। আমরা না হয় আবারও যখন 5 বছর পরে বা 5 বছর অব্দিও অপেক্ষা করতে হবে বলে আমি মনে করছি না তোমায়, জানো তো। উঠে গেছে বলছে সবাই। কাদেরকে নিয়ে দল তৈরি হয়? কাদেরকে নিয়ে দল তৈরি হয়? দলের একটা বড় অংশ বা দলের যারা নেতারা যখন ভোট ভিক্ষা করতে যায়, হাত জোর করে কি বলে? জনগণই তো ঈশ্বর, তাই তো? আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 41% ভোট রয়েছে, 41%। আর আমি বারবার স্পষ্ট করে দিই, এই 41% ভোটের অধিকারী কোনো সেই এমএলএ সেই এমপিরা নয়,
সেই 41% ভোটের অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যখন মমতা বন্দ্যোপাধ্যায় সাথে আছেন, তার সাথে ওই 41% ভোটার এবং সেই 41% লোকজনরা রয়েছে, তার পাশাপাশি যখন আমরা প্রত্যেকটা সহকর্মীরা রয়েছি, ভয় কিসের? আমরা এই ভয় জয় করব এবং খুব শীঘ্র গতিতেই আপনারা আবারও যে প্রশ্নটা আজকের দিনে করলেন, প্রশ্নটা একটু বদলাবে এবং তৃণমূল কংগ্রেসের সরকার আবারও বাংলায় গঠন হবে। আগামী দিনে দেখা যাবে কোন দিকে এগোয় এই পরিস্থিতি, তৃণমূল আদৌ তাদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে পারে কিনা। অসংখ্য ধন্যবাদ।